তাহলে এটা বোঝা যাচ্ছে যে মালিক বা মালকিনরাই কিন্তু টিমকে হারাচ্ছে। মানে তুই কি বলতে চাইছি ওদিকে সঞ্জীব কাকু, ওদিকে প্রীতি জিন্টা আজকে এসে উইনিং স্ট্রিক, ও নিজেই জানে যে পছন্দ কোনটা, উইনিং স্ট্রিকটা ভেঙে দিয়ে চলে গেল শ্রেয়াস আয়ারের। আর ওদিকে চেন্নাই, এত বড় ডাউনফল, ঠিক আছে। ধোনির এখানে, ধোনির রিটায়ারমেন্ট নিয়ে বললামই না, কারণ সবাই বুঝতে পারছে, সবাই এটা পরিষ্কার ব্যাপার, এটা কোনো বড় হাইলাইট করার ব্যাপার না। এখানে ধোনি যদি নিজের বদনাম না করতে চায়, আমি মনে করি এই জায়গাটায় অন্য কাউকে চান্স দেওয়া উচিত, কিংবা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলুক, ও শুধু ফিল্ডিংয়ে নামুক, ব্যাটিংয়ে নামার দরকার নেই। আমার মনে হয় মেনটা থাকুক, মেনটা তো থাকবে, আজকে না হোক 1 বছর পরে হলেও থাকবে। না একটা জিনিস আমি তোকে বলতে চাই, মানে আমি মানে তোকে প্লাস দর্শককে বলতে চাই যে আজকে যে ব্যান্ড ভ্যালুর জন্য কি রাখা হচ্ছে? হ্যাঁ অবশ্যই, তার মানে যদি আমি কারণ তার মানে আমি যদি ব্যান্ড ভ্যালুকে ধরে রাখি, তাহলে টিমের পারফরমেন্স কখনোই আর হবে না, তো গ্রোথ হবে না, কোনোদিনই হবে না। শোর মিটার বলে আইপিএল একটা জিনিস এসছে, নিশ্চয়ই দেখেছেন আপনারা। শোর মিটার 120, ধোনি স্ট্রাইক রেট 115, শোর মিটার পার করতে পারছে না। এখন ওই যে যার হবে না তো হবে না, না টিম ম্যানেজমেন্ট না, মালিক পক্ষকে ভাবা দরকার। হ্যাঁ, তো আজকের আমরা ভিডিও নিয়ে এসেছি ডিসি ভার্সেস চেন্নাই, আর এদিকে আরআর ভার্সেস পিবিকেএস, মানে পাঞ্জাবের ভিডিও। ওইদিকে চেন্নাই হেরে গেছে, ডিসি জিতে গেছে, আর এদিকে আরআর পরপর 2টো ম্যাচ জিতে গেল। এই নিয়ে পিবিকেএস পরপর যে জিতে আসছিল, দিল্লির মতো উইনিং স্ট্রিকটা রাখতে পারলো না, 3 নম্বর ম্যাচ হেরে গেল। তো প্রথমে আমরা শুরু করছি চেন্নাইয়ের ম্যাচ দিয়ে শুরু করবো, যেহেতু প্রথম খেলা হয়েছে ওটাই। মানে তো চেন্নাইয়ের বলে চেন্নাইয়ের গার চেপাক 15 বছর পরে, আগের দিন আরসিবি 17 বছর পরে হারালো, 15 বছর পরে দিল্লি চেপকের মাঠে এসে চেন্নাইকে হারিয়ে দিয়ে গেল। এটা হচ্ছে এইভাবে চলতে থাকলে মানে আমার মনে হচ্ছে মুরগি শুধু চেন্নাইকেই করবে। চেন্নাই তো হচ্ছে, তো মুরগি, চেন্নাই তো মুরগি হচ্ছে। কারণ হচ্ছে ওরা একমাত্র একটা জায়গায় পিছিয়ে যাচ্ছে, একটা প্লেয়ার ধোনি। আমি মনে করি ধোনি এই জায়গাটায় সব থেকে বড় উইক পয়েন্ট এখন চেন্নাইয়ের। আর ব্যাটসম্যান নেয়নি, এটাও একটা বড় নেয়নি। তো আজকে তুই দেখ না, 3টে প্লেয়ার, প্রথম 3টে প্লেয়ার আজকে তুই দেখ না, ঠিক আছে আমি এগ্রি আছি, কেননা ডেভেন কনওয়েকে খেলানো দরকার ছিল, সে খেলেছে। কনওয়ে, রাচিন রবীন্দ্র আর ঋতুরাজ, এরা 3জন নেই, মানে আর কেউ নেই। কিন্তু হ্যাঁ, তো ঋতুরাজকে ওপেনিং করা দরকার, সে আমি এইসব ধরলামই না, আমি ধরছি হচ্ছে 2টো ব্যাটসম্যানকে। এক হচ্ছে অবশ্যই ধোনি, সেটা আসছি, আর তার আগে হচ্ছে বিজয় শঙ্করের ব্যাটিং নিয়ে তুই কি বলবি? বিজয় শঙ্করের ব্যাটিং নিয়ে যদি আমি বলতে চাই, বলবি ঘুম পায় ব্যাটিং ভাই, ওর মধ্যে এনার্জি কোথায়? 6 মারলেও মনে হয় কি 6 মারলো না, এটা না এনার্জি কোথায়? এনার্জি নেই, একদম ফিল্ডে এনার্জি নেই, ম্যাচ জেতানোর ক্ষমতা নেই, ঠিক আছে। ও গুজরাটের হয়ে 2-1টা ইনিংস চলে গেছিল, তাই চেন্নাইয়ের একদম ফালতু, কোনো প্লেয়ারই নেই, ত্রিপাঠীকে ইউটিলাইজ করতে পারছে না। ওপেনিং নামানোর কি আছে? এসব বাদ, সব 3খানা প্লেয়ারই সেম, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা প্লাস হচ্ছে বিজয় শঙ্কর, 3টে প্লেয়ারই সেম। এত আমার বুড্ডা করতে এত এইভাবে এরকম প্লেয়ারও নেওয়া উচিত না, তাই বলে হ্যাঁ একটা প্লাসম্যান দেওয়া দরকার। আশ্বিনের আগে ধোনি নেমেছে। হ্যাঁ, আর ওদিকে তাহলে টসে যদি আমরা যাই, ডিসি ব্যাটিং করেছে প্রথমে। তোর কেএল রাহুল ব্যাক অ্যাজ অ্যান ওপেনার। আবার প্লেয়ারটাকে সত্যি স্যালুট করতে হবে, কারণ 4 নাম্বার ওপেনার, যেখানে খেলাও খেলে দাও, 77 মেরে দিল এসে, কেন বলে নিঃস্বার্থ প্লেয়ার। আমরা আগাগোড়াই কিন্তু ওর তারিফ করেছি। হ্যাঁ, আজকে ডুপ্লেসি খেলছিল না, তার জায়গায় কেএল রাহুল আর হচ্ছে তোর জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ওপেনিং করেছে। ম্যাকগার্ক খেলতে পারেনি, মুরগি বানিয়ে আউট করে দিয়েছে খালিল। আচ্ছা, আমার একটা কথা আছে, আমরা ছোটবেলায় খেলতাম মনে আছে মাঠে, যে আমার ব্যাট বল তো আমি ব্যাট করবো আগে, বল করবো আগে। অক্ষর প্যাটেল হচ্ছে এরকম, আমি ক্যাপ্টেন তো আমি আগে ব্যাটে যাবো। অক্ষর প্যাটেল 4 নম্বরে নামছে, ভাবতে পারছিস? তাও তো মানে 5 নম্বরে ছিল, ওটা তাও ওয়ানডে ছিল, ওয়ানডেতে তাও চলে, কিন্তু টি20তে 4 নম্বরে নামছে অক্ষর প্যাটেল, যে আমি যাক, এসে 6 মেরে শুরু করেছিল ইনিংসটা, ছোট ইনিংস খেলে দিয়ে গেছে, 21 রান না সামথিং এরকম, 200 একদম পুরো টার্গেট ছিল সেটআপ, আমি জানি 200 হবে। হ্যাঁ, এই জায়গাটা একটা বলতে হবে যে কেএল রাহুল একটা সাইডে পুরো ধরে রেখেছিল, যেখানে কি জন্য 200 হয়নি দিল্লির আজকে। তার প্রথম কারণ হচ্ছে ওইখানে সামির রিজভিকে পাঠানো উচিত হয়নি না। আবার অক্ষর প্যাটেল ঠিক আছে, ও এসে কম বল নষ্ট করেনি, চলে গেছে। সামির রিজভি যে জায়গাটা নেমেছে, ওইখানে ট্রিস্টেন স্টাফসকে নামানো উচিত ছিল। যদি নামতো ওখানে, এই 183টাই 205-10 গিয়ে দাঁড়াতো আরামসে, কারণ দেখ স্টাফস খেলেছে 200 স্ট্রাইক রেটে,
না এর পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো, 183 এনাফ সিএসকে এর সাথে, মানে সিএসকে খেলা অনুযায়ী সিএসকে এর আছে 2018 তে লাস্ট চেজ করেছিল 180 এর উপরে, তারপরে এখন অবধি চেজ হয়নি, এখন অবধি সুরেশ রায়নার থাকতেও হয়, মানে চলে যাওয়ার পর থেকে আর হয়নি 180 রানের উপরে চেজ। তো ওইদিকে নূর আহমেদ মোটামুটি সবাই উইকেট পায়নি, মানে নূর আহমেদ একটা করে সব উইকেট পেয়েছে, 6টা উইকেটই তো গেছে। ওইদিকে চেন্নাইয়ের বল ভালো করেছে, লাস্টের দিকে কামব্যাকও করেছে বলতে হবে চেন্নাই, যে 180 রান, কিন্তু 180 রান চেস করার মতো টিম রাখতে হবে আমাকে, ঠিক আছে? করতে পারলো না, কোলাপস হয়ে গেল, এটা একরকম চেন্নাইয়ের, কিন্তু 180 রানটা চেজেবল আমি মনে করি আইপিএলে। বিশেষ করে যা ব্যাটিং ডেথ আছে, ওই এক শিবম দুবে যেদিন খেলতে পারবে, মানে হচ্ছে কিরম বলতো, আয়ারাম গ্যারাম, মানে যেদিন খেলবে তো খেলবে। টিমটা পুরোপুরি মজা খেয়া হয়ে গেছে, ধোনি যখন নামবে কমেন্টেটরসদেরও অর্গাজম হয়ে যায়, সোজা কথা, ঠিক আছে? কমেন্টেটরসরা পাগল হয়ে যাচ্ছে, ধোনি মাঠে নামছে, মানে পাগল নাকি। আরেকটা কথা তোকে আমি বলতে চাই, যে ধোনি কি এটা কি ওর নিজস্ব ডিসিশন, যে আমি ভাই 6-এ নামবো কি 7-এ নামবো কি 8-এ নামবো? হ্যাঁ নিজস্ব, হ্যাঁ এটা কিন্তু একটা ভালো পয়েন্ট তুলেছিস সিরিয়াসলি, মানে এটা তুই আমাকে বল, কিন্তু এটা হ্যাঁ এটা আপনারাও বলবেন যে এটা কি ধোনি নিজস্ব, আপনাদের কি মনে হচ্ছে এটা ধোনি মানে একসময় আশ্বিন উঠে যাচ্ছে, হ্যাঁ আবার গিয়ে কি করছে, ওকে বসিয়ে দিয়ে ধোনি নামছে, মানে সেটা তো বুঝতে পারলাম না। ক্যাপ্টেন তো ঋতুরাজ, মানে যখন ইচ্ছা হবে তখন যাবে আর কি, মানে ওই প্লেয়ারটাই কিন্তু আমরা স্যালুট জানাই, ডিসিশন হ্যাঁ না ডিসিশন গুলিতে কিন্তু এরকমই মনে হচ্ছে, গুন্ডারাজ টাইপেরই মনে হচ্ছে চলছে। কিছু কিছু দর্শক তো আমাদের উপর রেগে যাবে, ধোনি হেটার্স না আমি, ঠিক আছে? ধোনি হেটার্স বলে না, এরকম ব্যাপার। আমি সচিন তেন্ডুলকর, সেহওয়াগ, বিরাট কোহলিকে যেই চোখে দেখি, ধোনিকেও সেই চোখেই দেখি আমি, কিন্তু এই আধিক্যতা আমার পছন্দ না, সোজা কথা। কিন্তু এই যে জানি কমেন্টে গালাগালি আসতে পারে, কিন্তু তাও এই যে রিসেন্ট যে ও ডিসিশন গুলি, এই ডিসিশন গুলিকে কিন্তু আমাদের আশ্চর্যজনক করছে তো ও নামবে, এই পয়েন্টটা তুই ভালো তুলেছিস, যে নামবে ওর ইচ্ছা মতো নাকি। হ্যাঁ সেটাই তো, আশ্বিন প্যাট পরে রেডি, হ্যাঁ আশ্বিন কিন্তু দাঁড়িয়ে গেছে, তুই যেহেতু ওকে আগে নামিয়েছে কদিন ধরে, আজকে হঠাৎ করে আগে যাবো বসে বললো, এদিকে থালা নেমে পড়লো, থালা নামার সাথে সাথে ব্যাস। কিন্তু আমি যে ধোনির বাবা মা মাঠে এই প্রথম দেখলাম আমার জীবনে, ধোনির বাবা মা, কি ডাউট কি হচ্ছিল, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে বলতে কি, মানে একটা মানে টোটাল ফ্ল্যাশব্যাক 18 বছরের চলে গেল, যে ধোনি সেই প্রথম আইপিএল এ নামলো বড় বড় চুল নিয়ে, ঠিক আছে? হ্যাঁ কবে ওর মা বাবা এসছে আমি তো দেখিনি, না বড় চুল না, ধোনি মনে ছোট চুল, না ওর মা বাবা, হ্যাঁ মা বাবা কোনোদিন দেখিনি। আর আজকে মনে হচ্ছিল যে রিটায়ারমেন্টের একটা চান্স, হয়তো যদি জেতাতে পারতো তাহলে হয়তো নিয়েও নিতে পারতো, হতে পারতো না, আর কিছু নেই। তো চেন্নাই একদম লাস্টের দিকে টেবিলে চলে গেল, দিল্লি তিনটে ম্যাচই জিতে গেছে, তো 1 নম্বরে চলে গেছে। আমরা তাহলে চলে যাবো এই দিন, দিল্লি আর চেন্নাইয়ের ম্যাচ এটাই ছিল, আমরা রাতের ম্যাচে চলে যাবো। তার আগে একটা কথা বল, যে কেএল রাহুল ম্যান অফ দ্য ম্যাচ, এটা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ তো আমরা যে রাতের ম্যাচে চলে যাচ্ছি, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস ভার্সেস পাঞ্জাব। এটা ছিল পাঞ্জাব ছিল, কিন্তু আজকে ম্যাচের পর পাঞ্জাব, আজকে ম্যাচের পর লিক হয়ে গেছে, আলুর পরোটা খাওয়ানো হলো না, আর লিক হয়ে গেছে, টায়ারটা লিক হয়ে গেছে। যাই হোক, রাজস্থান পরপর 2টো জিতে গেল। প্রথমে তোর পাঞ্জাব টসে জিতে বোলিং নিয়েছে, ঠিক আছে? ওখানে রাজস্থানের বলতে গেলে জয়সওয়াল ফর্মে এসছে, এটা সব থেকে বড় নিউজ। একটা মানে এক টাং লাগড়া হ্যাঁ मैं हॉकी का बहुत बड़ा खिलाड़ी था, এটা হচ্ছে রাজস্থানের অবস্থা ছিল জয়সওয়াল ছাড়া। কারণ জয়সওয়াল যেই ইম্প্যাক্ট, আমি সত্যি কথা বলছি, জয়সওয়ালের খেলা দেখতে এত সুন্দর লাগে আমার, মানে ব্যাপক ইম্প্যাক্টফুল প্লেয়ার একদম, মানে তোকে বসিয়ে রাখবে টিভির সামনে, টিভি হোক ফোন হোক, বসিয়ে রাখবে যে আমার খেলা দেখ, তো এত সুন্দর লাগে। স্যামসনও তাই, কিন্তু ওরা দুজন প্রথমে ভালো পার্টনারশিপ করে দিয়ে গেছে। তো সঞ্জু স্যামসনও 38 রান না 36 রান, 38 রান বোধ হয়, হ্যাঁ 26 বলে 38, আর জয়সওয়াল হচ্ছে 45 বলে 67, খুব সুন্দর ইনিংস খেলে দিয়ে গেছে ওদের জন্যই। আর দিয়ে নীতিশ রানা বেচারা তোর ইয়ের চক্করে, রিয়ান পারাগের চক্করে আউট হয়েছে আমার মনে হচ্ছে। কারণ কেন বলতো, রিয়ান পারাগ 12 বলে 13, 12 বলে 12 এরম খেলছিল, নীতিশ রানা দেখছে ম্যাচ স্লো হয়ে যাচ্ছে ওইখানটায়, কুকুরকে ইগনোর করবেন প্লিজ, স্লো হয়ে যাচ্ছে ওদিকে, আমার শুনবে না তো, শুনতেও পারে। যাই হোক, তো ওদিকে ম্যাচে আসি আমরা। ওদিকে রিয়ান পারাগ প্রচন্ড স্লো খেলছিল প্রথমে, তো ওইখানটা একটুখানি ম্যাচটা স্লো হয়ে গেছিল, কিন্তু তারপরে হেটমায়ার আসলো, হেটমায়ারকে জায়গা মতো নামিয়েছে, কিন্তু বল কম পেয়েছে। ধূপজুড়েল আগে নামেনি তো, আগে নামেনি অবশ্যই, হেটমায়ার নেমেছে। ধূপজুড়েল তো আছে লাস্টে নেমে, ও তো লাস্টে নেমে খেলো না। আমি তো আর আগে বলতে চাই রিয়ান পরাগের কথাটা, রিয়ান পরাগ যে জিনিসটা লাস্টে খেললো,
তোর কত বলে, হ্যাঁ 25 বলে 43 রান। মানে প্রথমে একটা সময় কিন্তু 15 বলে 15 রান এরকম ছিল, 100 স্ট্রাইক রেটে খেলছিল, তারপরে গিয়ে 175-80 স্ট্রাইক রেটে চলে গেছে। ছয়গুলো পুরো ক্লিন হিট মারে কিন্তু একদম, দেখবি রিয়ান পরাগের ছয়গুলো দেখতে খুব অ্যাটিটিউড প্লেয়ার, তো অ্যাটিটিউড প্লেয়ার, হ্যাঁ ভালো লাগে দেখতে, ভালো লাগে খেলা। তোর ওইদিকে হেড মারও টুকটাক করে 205 অব্দি টেনে নিয়ে গেছে। আর এখানে বোঝা গেছে যে এই মাঠে, এই মাঠ বলে না, 200 হলে 200 হওয়া মানে একটা চাপ, যে কোনো অপোনেন্টের কাছে চাপ পড়ে যাবে, এটাকে আমরা করতে পারবো না চেজ। আর ধূপ জুড়েলেও মোটামুটি লাস্টে এসে একটা বড় ভালো ক্যামিও ফেলে দিয়ে গেছে, মানে 5 বলে 13, হ্যাঁ 5 বলে 13, যাই হোক 205 অব্দি পৌঁছালো তার জন্যই। আর ওদিকে আসলো জোফরা আর্চার, হ্যাঁ যে হচ্ছে তার আগে ঘুমাচ্ছিল রাজস্থানের ব্যাটিং এর সময়, ঘুম থেকে উঠে আসলো একটু ইয়ে দিয়ে করলো, হ্যাঁ আর যে দুটো উইকেট প্রথম ওভারে নিল, ফার্স্ট বল, হ্যাঁ ফার্স্ট বলে লাস্ট বল। রাজস্থান রয়্যালস এরকম প্রথম মানে ফার্স্ট, এমনিতেও আগেও ফার্স্ট ছিল, আর প্রথম বলে ইনিংসের প্রথম বলে উইকেটে 11 খানা ইনিংস এরকম গেল যে প্রথম বলে উইকেট। আর আরেকটা কথা কি বলতো, লাস্ট যে উইকেটটা মানে লাস্ট মানে আচারের যে 5 মানে 6 নম্বর বলে যে উইকেটটা, ওটা কি ইচ্ছা করে দিয়ে গেল নাকি? দুটো যে শট দিল এরকম খেলে আমরা দেখেছি, কলকাতা থাকতেও দেখেছি। আর ও হয়তো ভেবেছিল বাউন্সার আসবে, হ্যাঁ 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 ওরকম সরে গিয়ে মারতে চেয়েছিল, কিন্তু ও থাকলে হয়তো ম্যাচটা আরো ক্লোজ হতো। এবার দেখ যে নেই তো নেই, আমি তারপরে আসবো, এখানে চলে গেল ওরা। নেহাল বাদেরাকে স্যালুট করতে হবে ভাই, স্যালুট করতে হবে নেহাল বাদেরা। আর ওদিকে হচ্ছে তোর ম্যাক্সওয়েল, মনে হলো যে অনেকক্ষণ খেলছে কিন্তু খেলেনি, কিন্তু 21 বলে 30 রান মাত্র, এত হাইপ করে দিয়েছে আসলে কমেন্টেটররা ম্যাক্সওয়েলকে সেই সময়টা। আর এর আগে আমি নেহাল বাদেরা তারিফ কেন করে বলতো, আনক্যাপ প্লেয়ার, আগে ভালো খেলেছে, 200 স্ট্রাইক রেটে 48 রান করেছে। আর আজকের ম্যাচে আনক্যাপকে আমরা তো তারিফ করব, এটা যেরকম তার আগের ম্যাচটা দেখেছিস তো, বিপ্রাজ নিগম 4 ওভার বল করেছে, 27 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। হ্যাঁ আমরা করবই, এটা করতেই হবে। আর ওদিকে তোর ইয়ে বলতে হবে, নেহাল বাদেরার পরে আর সেরকম কেউ হলো না, দুজনে আউট হয়ে গেল পরপর, মনে হয় 2 বলে পরপরই আউট হয়ে গেছে, 2-3 বলের মধ্যে আউট হয়ে গেছে। তো সেই সময় বোঝা গেছে একা হয় না অ্যাকচুয়ালি, কেউ যদি ফ্রি ফ্লোয়িং এ থাকে, একটা মানে চেজেবল স্কোর হয় যে এটা 20 বলে 40 50 হোক, তাও একটা চান্স থাকে, কিন্তু 20 বলে 65 70 হয় না, এটা হয় না, মানে দিন থাকে আর কি। ও আরেকটা কথা কি, সন্দীপ শর্মার বল, ও হ্যাঁ সন্দীপ শর্মার নাম না মেনশন করলে হবেই না। রাজস্থান যদি 14টা যদি 10টা ম্যাচ জেতে, তার মধ্যে 5-6টা ম্যাচে সন্দীপ শর্মার বড় অবদান থাকবেই অ্যাজ এ ডেথ বোলার। আর সব থেকে আমার মানে আশ্চর্য লাগছে কি বলতো, 130-31 হচ্ছে স্পিড, আর সব সব থেকে আমি শুধু ও কিন্তু উইকেট নিতে চায় না, আমি ডট দেবো বল ডট, ওর কিন্তু উইকেট নেই বেশি, আর ওর কিন্তু বোলিং এ কিন্তু রেকর্ড আছে, একমাত্র বোলার যে আইপিএল এ ডেথ ওভার স্পেশালিস্ট যাকে বলা যেতে পারে, তাও 130-31 বলে স্পিড হয়, বেশি স্পিড নেই বলে হয়তো এত অ্যাকুরেসি আছে। তো যাই হোক, এইখানে ম্যাচ হেরে গেল পাঞ্জাব। তোর এখন পয়েন্টস টেবিলের যে অবস্থা আছে, কলকাতা 5-এর 5-এই আছে, হ্যাঁ আর হচ্ছে তোর ওইদিকে 3-এ চলে এসছে পিভিকেএস মানে পাঞ্জাব, আর ওইদিকে রাজস্থান 6 না 7-এ বেশ, যাই হোক এখানে পয়েন্টস টেবিল আমরা দিয়ে দেবো আজকে রাতের পরে। আর একে তো ডিসি, 3-এ জিতে রয়েছে। তো এই বলে আজকের ভিডিও শেষ করি নাকি? হ্যাঁ শেষ করবি, ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিও শেষ করার আগে অবশ্যই তো ভিডিও তো দেখবেন, ফলো তো করবেনই, আর তার সাথে সাথে একটা লাইক আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার, 1 লাইক 1 প্রে। হ্যাঁ এটা প্রত্যেক ভিডিওতে বলি, ঠিক গরিব দুঃখীদের জন্য একটি লাইক করে দেবেন, তাহলে কিন্তু আমরা এইভাবে এইভাবে যাতে ভিডিওটা সবসময় নিয়ে আসতে পারি। হ্যাঁ